প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা দুটি টেবিল দেখব। প্রথম টেবিলটিতে আমরা দুটি ফিল্ড দেখছি, এমপ্লয়ি আইডি এবং নেম, এবং দ্বিতীয়টিতে আমরা তিনটি ফিল্ড দেখছি, এমপ্লয়ি আইডি, ডেট অফ বার্থ এবং ডেট অফ পিআরএল। তাহলে টেবিল দুটির মধ্যে আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিলে একটি কমন ফিল্ড আছে, যেটাকে আমরা প্রাইমারি কি বলে থাকি, তাহলে এমপ্লয়ি আইডি। এবং এই এমপ্লয়ি আইডির মাধ্যমে আমরা টেবিল দুটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। এই টেবিল দুটিতে যদি আমরা সম্পর্ক স্থাপন করে আমরা 2030 সালের মধ্যে 2030 সালের জুলাই মাসের মধ্যে কোন কোন কর্মচারী পিআরএ যাবেন তাদের তালিকা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই দুটি টেবিলেতে সহজেই পাবো নিম্নের টেবিলটি। এখানে আমাদের এমপ্লয়ি আইডি, নেম এবং ডেট অফ বার্থ দেওয়া আছে। তাহলে এই দুটি টেবিলের একটি সম্পর্ক স্থাপন করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারি। এভাবে সম্পর্কযুক্ত ডেটাবেস সিস্টেমে হলো আমাদের RDBMS, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস, ষষ্ঠ অধ্যায় RDBMS। আজকের আলোচ্য বিষয় RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারবো, RDBMS এর ধারণা ব্যাখ্যা করতে পারবো, RDBMS এর বৈশিষ্ট্য এবং ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, DBMS এর সাথে RDBMS এর অমিল ব্যাখ্যা করতে পারবো, RDBMS বর্ণনা করতে পারবো এবং ডেটাবেস তৈরি করতে পারবো। তাহলে এই কাজগুলি আশা করি আমরা আজ শিখতে পারবো আজকের ক্লাস থেকে। RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যা পরস্পর সম্পর্কযুক্ত তথ্য ও সেই তথ্যগুলো পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় জটিল প্রোগ্রামের সমষ্টি। অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত তথ্য ও সেই তথ্যগুলো পর্যালোচনা করার জন্য কিছু প্রোগ্রামের সমষ্টি হচ্ছে আমাদের রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে RDBMS। বিভিন্ন ডেটাবেজের সমস্যা সমাধানের জন্য 1970 সালে ডক্টর এডগার ফ্রাঙ্ক কড RDBMS প্রবর্তন করেন এবং তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি 1981 সালে টুরিং পুরস্কার প্রাপ্ত হন। ওরাকল কর্পোরেশনের চেয়ারম্যান ল্যারি এলিসন RDBMS এর ডেটাবেস তৈরি করেন, ওরাকল ডেটাবেস তৈরি করেন। তিনি মূলত ডক্টর এডগার ফ্রাঙ্ক কডের 12টা তত্ত্বের উপর ভিত্তি করে তিনি ওরাকল ডেটাবেস প্রোগ্রাম তৈরি করেন, যে প্রোগ্রামটা অধিকাংশ অপারেটিং সিস্টেমই চলে। তাহলে RDBMS
আমাদের আলোচ্য বিষয়। এদের প্রবর্তক হচ্ছে ডক্টর এডগার ফ্রাঙ্ক কড এবং ডক্টর এডগার ফ্রাঙ্ক কডের থিওরির উপর ভিত্তি করে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোগ্রাম তৈরি করেন ল্যারি এলিসন। তিনি ওরাকল কর্পোরেশনের চেয়ারম্যান। আরডিবিএমএস-এর বৈশিষ্ট্যটা কী? আরডিবিএমএস মূলত টেবিল তৈরি এবং ডেটা ইনপুট দেওয়া যায় আরডিবিএমএস-এর মাধ্যমে এবং একাধিক টেবিলের মধ্যে সহজেই রিলেশন তৈরি করা যায়। একটি ডেটাবেজে একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এবং এক ডেটাবেজের সাথে অন্য ডেটাবেজে সহজেই তথ্য আদান প্রদান করতে পারে। ডেটাবেজ টেবিলের ডেটাগুলিকে সহজে সাজিয়ে উপস্থাপন করা যায়। ডেটাগুলিকে বিভিন্ন ফরম্যাটের রিপোর্ট তৈরি করা যায়। ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। উইন্ডোজে গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে ডেটা এন্ট্রি ও ফর্ম তৈরি করা যায় এবং ডেটার ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া অন্য কোনো প্রোগ্রাম থেকে ডেটা ইম্পোর্ট করে, যেমন এক্সেল থেকে ডেটা আরডিবিএমএসে ডেটা ইম্পোর্ট করা যায়। ডেটা ইম্পোর্ট করে ডেটাবেজে ব্যবহার করা যায় এবং ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায়। আরডিবিএমএস আমরা কোথায় প্রয়োগ করি? বৃহৎ প্রতিষ্ঠানগুলো তাদের বিভাগের বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার জন্য, মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করেন। অনলাইনে বিমানের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিট এবং বিভিন্ন ইভেন্টের টিকিট প্রাপ্তির জন্য আরডিবিএমএস ব্যবহার করা হয়। ব্যাংকের যাবতীয় লেনদেনের হিসাব নিকাশ রাখা এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য আরডিবিএমএস ব্যবহার করা যায়। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ই-কমার্সের ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ব্যবস্থাপনার জন্য আরডিবিএমএস ব্যবহার করা হয়। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য, দেশের জনসংখ্যার তথ্য আদমশুমারি ও ভোটার তালিকা তৈরির জন্য কিছুদিন আগেই আমাদের ন্যাশনাল আইডির তথ্য নিয়েছে এবং সে অনুযায়ী এনআইডি প্রস্তুত হয়েছে। এই যে বিভিন্ন তথ্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য গ্রহীতারা নিয়েছেন, সেই তথ্যগুলি কিন্তু আমাদের আরডিবিএমএসের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং সেখান থেকে তোমাদের নতুন নতুন আইডি কার্ডও তৈরি করা হবে। অচিরেই তোমরা যারা তথ্য দিয়েছো তারা আইডি কার্ড পেয়ে যাবে। আমাদের সামনে জুন মাস আসতেছে, আমাদের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটের কাজটিও কিন্তু বাজেট প্রণয়ন এবং হিসাব বিভাগের যাবতীয় তথ্য এই আরডিবিএমএসের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং তৈরি করা হয়। এছাড়া ডায়নামিক ওয়েবসাইট অনেক কলেজেই এখন আছে। এই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এবং আরও অনেক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা আরডিবিএমএসকে ব্যবহার করে থাকি। আমরা পূর্বের ক্লাসে ডিবিএমএস নিয়ে আলোচনা করেছিলাম, আর আজ আলোচনা করছি আরডিবিএমএস। তাহলে এই দুটির মধ্যে মূলত পার্থক্যটা কি? ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস আমরা জানি তথ্যগুলো ডেটা ফাইল হিসেবে সংরক্ষণ করে, আরডিবিএমএস টেবুলার ফর্মে সংরক্ষণ করে। ডিবিএমএস ডেটা এলিমেন্ট এককভাবে অ্যাক্সেস করতে হয়, কিন্তু আরডিবিএমএসের ডেটা এলিমেন্টগুলো একসাথে একই সময় অ্যাক্সেস করা যায়। ডিবিএমএস ডেটার মধ্যে কোনো রিলেশন থাকে না, কিন্তু আরডিবিএমএসে ডেটার মধ্যে রিলেশন থাকে এবং একটা টেবিলের সাথে আরেক টেবিলের সম্পর্ক সহজে স্থাপন করা যায়। ডিবিএমএসে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সাপোর্ট করে না, কিন্তু আরডিবিএমএস ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সমর্থন করে। ডিবিএমএসে ডেটা রিডান্ডেন্সি থাকে, অর্থাৎ একই জাতীয় ডেটা বিভিন্ন স্থানে থাকতে পারে,
কিন্তু RDBMS-এ ডেটা রিডান্ডেন্সি থাকে না। DBMS-এ অল্প সংখ্যক ডেটা নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ছোট অর্গানাইজেশন ব্যবহৃত হয়, অর্থাৎ ছোট ছোট অর্গানাইজেশন DBMS-কে ব্যবহার করে, কিন্তু বৃহৎ অর্গানাইজেশনগুলি তাদের যেহেতু তথ্য ভাণ্ডার অনেক সমৃদ্ধ হয় এবং অনেক বেশি ডেটার সংরক্ষণ করতে হয়, তাই তারা RDBMS ব্যবহার করেন। DBMS সিঙ্গল ইউজার অর্থাৎ একজন ব্যবহার করতে পারে সহজেই, কিন্তু RDBMS একাধিক ইউজার ব্যবহার করতে পারে। DBMS-এ লো লেভেল সিকিউরিটি থাকে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো থাকে না, কিন্তু RDBMS-এর অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা খুব উচ্চ মানের হতে হয়, মাল্টি লেভেল সিকিউরিটি থাকে। DBMS যেমন XML, মাইক্রোসফট অ্যাক্সেস, কিন্তু RDBMS MySQL, PostgreSQL, SQL সার্ভার, ওরাকল ইত্যাদি। তাহলে এই হলো আমাদের DBMS এবং RDBMS-এর মধ্যে পার্থক্য। আশা করি তোমরা সহজে এগুলি লিখতে পারবে। আমরা RDBMS নিয়ে কাজ করব। মূলত কিছু কি ফিল্ডের উপর ভিত্তি করেই RDBMS-এ তথ্য সংরক্ষণ করা হয়, তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, আর যে সকল ফিল্ডের উপর ভিত্তি করে তথ্য শনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করে সেগুলি বলে কি ফিল্ড। কি ফিল্ড 3 প্রকার হতে পারে: প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি। তাহলে আমাদের কি 3 প্রকার: প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। প্রাইমারি কি অর্থাৎ যে কিতে কোনো ডেটা একাধিকবার থাকে না, অর্থাৎ যে ফিল্ডে প্রতিটি ডেটা অদ্বিতীয়, একেবারে ইউনিক, ভিন্ন ভিন্ন এবং যার মধ্যে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা, সেটি হচ্ছে প্রাইমারি কি। আমরা একটা টেবিল যদি একটু দেখি, আমাদের এই টেবিলে কয়েকটি ফিল্ড আছে। রোল নম্বর একটি ফিল্ড, নেম একটি ফিল্ড, ফাদার্স নেম ফিল্ড, গ্রুপ আরেকটি ফিল্ড, এসএসসি জিপি আরেকটি ফিল্ড, টিউশন ফি, অ্যাডমিশন ডেট, এইগুলি এইরকম আমাদের কয়েকটি ফিল্ড এখানে আছে। এই ফিল্ডগুলির মধ্যে যদি আমরা দেখি, রোল নাম্বার এটা একটা ইউনিক ফিল্ড, কারণ এখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রোল নাম্বার থাকবে, প্রত্যেকেই ইউনিক একটি রোল নাম্বার থাকবে যার দ্বারা তাকে শনাক্ত করা যায়। কিন্তু একটা শ্রেণীতে বা একটা বিদ্যালয়ে একই নামের একাধিক স্টুডেন্ট থাকতে পারে, আবার একাধিক স্টুডেন্টের পিতার নাম এক হতে পারে, একই গ্রুপে অনেক ছাত্র থাকতে পারে, আবার একই রেজাল্টের অনেক ছাত্র থাকতে পারে, আর একই ক্লাসে সাধারণত টিউশন ফিও এক হয়ে থাকে এবং সাধারণভাবে ভর্তির তারিখও এক হতে পারে। কিন্তু যেটি একেবারেই ভিন্ন থাকতে হয় সেটা হলো তার রোল নাম্বার, যেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়, তাকে শনাক্ত করা যায়। তাহলে এই রোল নাম্বার ফিল্ডটি হচ্ছে আমাদের প্রাইমারি কি ফিল্ড বা প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি বৈশিষ্ট্য হলো আমাদের একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকবে না, প্রাইমারি কিতে কোনো ভ্যালু একাধিকবার থাকবে না এবং কোনো নাল ভ্যালুও থাকবে না, রিলেশনের পর প্রাইমারি কিকে পরিবর্তন করা যাবে না। ডেটা শনাক্তকরণের জন্য আমরা প্রাইমারি কি ব্যবহার করে থাকি। এবার আসি আমরা আরেকটি নতুন টেবিল আমরা দেখছি। এই টেবিলটিতে রোল নম্বর ফিল্ডে 501, 502 দুইবার আছে। তাহলে আমাদের প্রাইমারি কি হিসেবে যদি আমরা রোল নম্বর নেই, এটি কিন্তু ইউনিক হচ্ছে না। তাহলে এই রোল নম্বর কিটাকে যদি আমাদের ইউনিক করতে হয়, তাহলে তার সাথে আমরা যদি একটু দেখি, 501 2016 সালের শিক্ষার্থীর জন্য আছে, আবার 2017 সালের শিক্ষার্থীর জন্য আছে। তাহলে 501-এর সাথে যদি আমরা 2016 সংযুক্ত করে দিই, তাহলে সহজেই বোঝা যাবে, এককভাবে আরিফকে বোঝা যাবে, যার পিতার নাম আতাহার আলী, সায়েন্স গ্রুপের স্টুডেন্ট এবং তার এসএসসি জিপি হচ্ছে 5। তাহলে আতাহার আলীকে ইউনিকভাবে শনাক্ত করতে হলে আমাদের 501-এর সাথে তার
শিক্ষাবর্ষটাকেও সংযুক্ত করতে হবে। তাহলে এভাবে আমাদের অনেক ক্ষেত্রে দুটি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা হয়ে থাকে, যার সাহায্যে টেবিলের যে কোনো রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এরূপ দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত প্রাইমারি কিকে কম্পোজিট প্রাইমারি কি বলে। অর্থাৎ কোনো ফিল্ডকে ইউনিকভাবে শনাক্ত করার জন্য যখন দুই বা ততোধিক ফিল্ডের প্রয়োজন হয়, তখন সেই কি বলা হয় প্রাইমারি কম্পোজিট কি, প্রাইমারি কম্পোজিট বা কম্পোজিট প্রাইমারি কি। আমরা আর একটি টেবিল একটু দেখি। এখানে আমাদের দুটি টেবিল আছে। প্রথম টেবিলে আমাদের রোল নাম্বার, নেম, গ্রুপ। দ্বিতীয় টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ফাদার্স নেম, এসএসসি, জিপিএ, টিউশন ফি। প্রথম টেবিলে এবং দ্বিতীয় টেবিলে দুটি ইউনিক ফিল্ড আছে, দুটি একই রকম ফিল্ড আছে, যেটা হচ্ছে রোল নাম্বার। এবং প্রথম টেবিল থেকে দ্বিতীয় টেবিলে এই রোল নাম্বারটি গেছে। প্রথম টেবিলের ক্ষেত্রে আমরা যদি রোল নাম্বারকে প্রাইমারি কি বলি, তাহলে নিশ্চিত দ্বিতীয় টেবিলের রোল নাম্বারকে প্রাইমারি কি বলতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি ফরেন কি। তাহলে আমাদের ফরেন কিটা হবে রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে যখন আমরা একটি ফিল্ডকে ব্যবহার করব, তখন প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ব্যবহৃত ওই ফিল্ডটাই হচ্ছে আমাদের ফরেন কি। ফরেন কি এর সাহায্যে একটা টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। তাহলে ফরেন কি এর বৈশিষ্ট্যগুলি কি হবে? একটি টেবিলে ফরেন কিকে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি অথবা ইউনিক কি হতে হবে। ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু এতে থাকতে পারে। ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি অথবা ইউনিক কি এর মধ্যে থাকতে হবে। একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। ডেটার বৈধতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রাইমারি কি আমাদের ডেটা শনাক্তকরণের জন্য ব্যবহার হয়, আর ফরেন কিটা ডেটার বৈধতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা দুটি টেবিল আবারও দেখছি। এই টেবিলে যদি আমরা দেখি যে প্রথমটিতে প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বার, দ্বিতীয়টিতে ওই রোল নাম্বারটা হচ্ছে ফরেন কি। তাহলে এই দুইটি টেবিলকে আমরা বলতে পারি, প্রথমটিকে যদি আমরা বলি প্যারেন্ট টেবিল, তাহলে দ্বিতীয়টিকে বলবো আমরা চাইল্ড টেবিল। তাহলে একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। এখানে প্রথম টেবিলকে প্যারেন্ট টেবিল বা রেফারেন্স টেবিল এবং দ্বিতীয় টেবিলকে বলা হয় চাইল্ড বা ডিটেলস টেবিল। আর আমাদের দু রকম টেবিল হতে পারে এই ফরেন কি ব্যবহারের ক্ষেত্রে। প্রথম টেবিলটা হচ্ছে আমাদের প্রাইমারি কি যেখানে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট টেবিল, আর দ্বিতীয় টেবিলটা হচ্ছে আমাদের রেফারেন্স টেবিল, আমাদের চাইল্ড টেবিল বা ডিটেলস টেবিল। প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে পার্থক্যটা কি হতে পারে? প্রাইমারি কি যে কি দিয়ে কোনো নির্দিষ্ট এন্টিটি সেটকে পূর্ণরূপে শনাক্ত করা যায়, অর্থাৎ প্রাইমারি কি ব্যবহার করা হয় এন্টিটি সেটকে শনাক্ত করার জন্য। আর কোনো একটি টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। প্রাইমারি কি এর ডেটা ডুপ্লিকেট হতে পারে না, কিন্তু ফরেন কি এর ডেটা ডুপ্লিকেট হতে পারে। প্রাইমারি কি একটি টেবিল নিয়ে কাজ করে, ফরেন কি দুইটি টেবিল নিয়ে কাজ করে। একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকে, কিন্তু একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। প্রাইমারি কি ডেটা শনাক্তকরণে ব্যবহৃত হয়, আর ফরেন কি ডেটার বৈধতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। আমরা আরেকটি টেবিল দেখছি। এই টেবিলে আমাদের কতগুলি ফিল্ড ব্যবহার করা হয়েছে, রেজিস্ট্রেশন, রোল, ফাদার্স নেম, এসএসসি, জিপিএ,
টিউশন ফি। তাহলে এই প্রত্যেকটা এক একটা ফিল্ড, অর্থাৎ কোনো টেবিলের কলামগুলিকে আমরা ফিল্ড বলে থাকি। আমাদের এখানে 5টি ফিল্ড ব্যবহার করা হয়েছে। তাহলে ফিল্ড কাকে বলবো আমরা, এটি অবশ্য ডিবিএমএসে এটি আলোচনা করা হয়েছিল। তো আমাদের একটু পুনরালোচনার জন্য আমরা এই ব্যাপারটা আবার বলছি যে ফিল্ড হচ্ছে ফাইলের ক্ষুদ্রতম অংশ যা ব্যবহারকারী একই জাতীয় ক্যাটাগরিতে নামকরণ করে। এবার আমরা আরেকটি টেবিল দেখছি। এই টেবিলে আমাদের কতগুলি রেকর্ড আছে, অর্থাৎ বিভিন্ন কলামের সমন্বয়ে যখন যে সারিগুলি তৈরি হয় তাদেরকে রেকর্ড বলে। তাহলে আমরা সংজ্ঞা দিক থেকে বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলে। এই বিষয়টা আমরা ডিবিএমএসে আগে আলোচনা করেছিলাম, তবুও আমরা একটু পুনরালোচনার জন্য আরেকটু বলছি। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে একত্রে রেকর্ড বলে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফিল্ডে সমন্বয়ে যখন একটি সারি তৈরি হয় সেই সারিটি হচ্ছে আমাদের রেকর্ড। আর আমরা জানি রেকর্ড এবং ফিল্ডের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যেটি আমরা পড়ে আসছিলাম। এখানে আমরা উল্লেখযোগ্য দুটি পার্থক্য আলোচনা করছি। ফিল্ড হলো ডেটা টেবিলের কলামের নাম, আর রেকর্ড হলো ডেটা টেবিলের সবগুলো কলামের এক সারি। ফিল্ডে একটি ডেটা টেবিলের প্রতিটি ফিল্ডে অনন্য হয়, কিন্তু একটি রোয়ের বিভিন্ন ফিল্ডের ডেটা একই রকম হতে পারে। তাহলে এই দুটো আমাদের মূল পার্থক্য ফিল্ড এবং রেকর্ডের মধ্যে। এবার আসি আমরা ফাইল নিয়ে। ফিল্ড এবং রেকর্ডের সমন্বিতভাবে হয় আমাদের ফাইল। পরস্পর সম্পর্কিত কতগুলো রেকর্ডকে একত্রে ফাইল বলে। আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন ফাইল আমরা দেখছি, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, স্টুডেন্টস রোল নাম্বার আছে, ফাদার্স নেম আছে, এসএসসি জিপি আছে, টিউশন ফি আছে। তাহলে আমাদের রোল নম্বর 1-এর তথ্যগুলো হচ্ছে তার একটি রেকর্ড, রোল নম্বর 2-এর তথ্যগুলি আরেকটি রেকর্ড, রোল নম্বর 3-এর তথ্যগুলি আরেকটি রেকর্ড, এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলি দিয়ে এই রেকর্ডকে শনাক্ত করা হয়েছে। তাহলে এইভাবে পরস্পর সম্পর্কিত কতগুলো রেকর্ডকে একত্রে ফাইল বলে। ডেটাবেজ সংগঠনের মডেল কি হতে পারে, অর্থাৎ কতভাবে সংগঠন করা যেতে পারে ডেটাবেজ মডেল হলো কতগুলো ধারণার সমষ্টি। ডেটার বর্ণনা, ব্যবহার, সংরক্ষণ ইত্যাদিকে দক্ষভাবে বাস্তবায়িত করার জন্য ভিন্ন ভিন্ন ডেটাবেজ মডেল ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য 4টা মডেল হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল এবং রিলেশনাল স্ট্রাকচার মডেল। তাহলে এই 4 প্রকার মডেল দ্বারা আমরা ডেটাবেস সংগঠন করতে পারি। সরল সংগঠন মডেল বা লিস্ট স্ট্রাকচার মডেল, এখানে একটি মাত্র টেবিল থাকবে। এই টেবিলের প্রত্যেকটা রেকর্ডই সমান গুরুত্ব পাবে। এতে রেকর্ড সমূহ কোনো কি ফিল্ডের উপর ভিত্তি করে উচ্চক্রমে বা নিম্নক্রমে সাজানো থাকে। তাহলে একটি মাত্র টেবিলের সমন্বয়ে যে ডেটাবেস তৈরি হয় তাকে সরল সংগঠন মডেল বলে। এই মডেলে প্রত্যেকটা রেকর্ডই সমান গুরুত্ব পাবে এবং একটা নির্দিষ্ট ফিল্ডে ডেটাগুলো উচ্চক্রমে বা নিম্নক্রমে সাজানো থাকবে। এবার আসি আমরা হায়ারার্কিক্যাল মডেল। আমরা এখানে একটি কলেজের ডেটাবেস দেখছি। এখানে কলেজটাকে বলা হয় রুট। এই কলেজে 3টা শাখা দেখানো হচ্ছে, মানবিক, বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা। আবার মানবিক শাখার 2টি করে বিষয় দেখানো হয়েছে, ইংরেজি, বাংলা। বিজ্ঞান শাখায় রসায়ন, পদার্থ। ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান। তাহলে এইভাবে রুটের থেকে ক্রমান্বয়ে বিভিন্ন শাখা প্রশাখা আকারে, অর্থাৎ গাছের মতো যে কাঠামো, সেটাই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। এখানে একটা রুট থাকবে, আর রুট থেকে শুরু করে মডেলের বিভিন্ন শাখা প্রশাখায় ডেটাগুলো সংরক্ষিত থাকে। এবার আমরা আসি 3য় প্রকারে। এখানে আমাদের
ABC হচ্ছে বিভিন্ন বিভাগ, C1 C2 C3 বিভিন্ন শ্রেণী, আর T1 T2 বিভিন্ন শিক্ষক। তাহলে শিক্ষকদের সাথে যদি সংযোগ স্থাপন করতে হয় তাহলে হয় আমাকে ক্লাসের মাধ্যমে করতে হবে অথবা বিভাগের মাধ্যমে করতে হবে। তাহলে এইভাবে একটার সাথে আরেকটা যখন পরস্পর সম্পর্কযুক্ত থাকে তখন যে মডেলটা হয় সেটিকে আমরা বলি নেটওয়ার্ক মডেল। এই মডেলে প্রত্যেকটা ডেটাই অন্যটির সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কের স্ট্রাকচার মডেলে টেবিলগুলোর মধ্যে পারস্পরিক একটা সংযোগ থাকে। এতে ডেটা অনুসন্ধানের জন্য অনেক কি ফিল্ড ব্যবহার করতে হয়। এবার আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল। এখানে আমরা একটা মোবাইল কোম্পানির কিছু টেবিল দেখতে পাচ্ছি। যদি আমরা বলি 25,000 টাকা দামের মোবাইল সম্পর্কে আমি জানতে চাই, তাহলে এখানে ব্র্যান্ড আইডি হচ্ছে আমাদের 1, অর্থাৎ এটা স্যামসাং, এটা ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। মডেল আইডি হচ্ছে 2, তাহলে এটি মডেল হচ্ছে J7। কালার আইডি হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের এই 25,000 টাকা দামের মোবাইলটি হবে কালো, কালার আইডি 2, তাহলে কালো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন টেবিলের মধ্যে যখন একটা সম্পর্ক স্থাপন করব এটিকে বলা হচ্ছে রিলেশনাল স্ট্রাকচারাল মডেল। রিলেশনাল ডেটাবেজ মডেল হলো আধুনিক ডেটাবেজ মডেল। এই ডেটাবেজ মডেলে মূলত পুরো ডেটাবেজকে বিভিন্ন লজিক্যাল ইউনিটে বিভক্ত করা হয়। যেমন এখানে কালারের জন্য একটা মডেল, ব্র্যান্ডের জন্য আরেকটা মডেল, মডেলের জন্য আরেকটা টেবিল। এইভাবে এই ডেটাবেজে মূলত কতগুলো ডেটাবেজকে বিভিন্ন লজিক্যাল ইউনিটে বিভক্ত করা হয়। প্রতিটি লজিক্যাল ইউনিট হলো একটি টেবিল। প্রতিটি টেবিলে অনেকগুলো ফিল্ড থাকে। প্রত্যেকটি টেবিলে একটি কি ফিল্ড থাকে। এই কি ফিল্ডের মাধ্যমে পরস্পরের সাথে একটা সম্পর্ক স্থাপন করা হয়। এটি হচ্ছে রিলেশনাল ডেটাবেজ মডেল। তাহলে আমরা মডেলগুলো যদি এক নজরে দেখতে চাই, আমরা 4 প্রকার মডেল আলোচনা করলাম। লিস্ট স্ট্রাকচারাল মডেল, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল, নেটওয়ার্ক স্ট্রাকচারাল মডেল এবং রিলেশনাল স্ট্রাকচারাল মডেল। লিস্ট স্ট্রাকচার মডেলে একটি মাত্র টেবিল থাকে। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেলে রুট থাকে এবং রুট থেকে ক্রমান্বয়ে শাখা, গাছের মতন শাখা প্রশাখা থাকে। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলে টেবিলগুলো পরস্পরের মধ্যে সংযুক্ত থাকে। রিলেশনাল স্ট্রাকচার মডেলে একটা কমন ফিল্ড থাকে। এই কমন ফিল্ডের মাধ্যমে অন্য টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। তাহলে লিস্ট স্ট্রাকচার মডেলে একটি মাত্র টেবিল থাকবে। আমরা এখানে একটি টেবিল দেখছি, রোল নাম্বার ফিল্ড, নেম ফিল্ড এবং গ্রুপ ফিল্ড দ্বারা আমাদের টেবিলটি তৈরি, এবং তার 3টি রেকর্ড এখানে আছে। রোল নাম্বার 1-এর একটি রেকর্ড আরিফ, সায়েন্স স্টুডেন্ট। রোল নাম্বার 2 পলাশ, হিউম্যানিটিজের স্টুডেন্ট। রোল নাম্বার 3 রোকন, বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। হায়ারার্কিক্যাল মডেলে আমরা কলেজ দেখছি, এখানে সায়েন্স, আর্টস, সায়েন্স, হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ আছে। সায়েন্সের 2টি সাবজেক্ট দেখানো হয়েছে, কেমিস্ট্রি, ফিজিক্স। হিউম্যানিটিজের 2টি সাবজেক্ট, ইসলামিক স্টাডিজ, ইসলাম হিস্ট্রি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের 2টি সাবজেক্ট, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। এইভাবে আমাদের রুট থেকে ক্রমান্বয়ে শাখা প্রশাখার দিকে যখন যায় তখন সেটি হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। এরপর নেটওয়ার্ক মডেল আমরা দেখেছি, প্রত্যেকের সাথে পারস্পরিক সংযুক্ত থাকে। এখানে টিচার, বিভাগ এবং শ্রেণীর মধ্যে সংযোগ দেখানো হয়েছে। একজন টিচারের সাথে সংযোগ করতে হলে বা তার সাথে যদি সম্পর্ক করতে বা তার সাক্ষাৎ পেতে হয় তাহলে হয় আমাকে ক্লাসে যেতে হবে অথবা তার বিভাগে যেতে হবে। পরস্পরের সাথে এভাবে সংযুক্ত থাকে। আর রিলেশনাল স্ট্রাকচার মডেলে আমাদের একাধিক টেবিল থাকে এবং একটি কমন ফিল্ড দ্বারা এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা। যেমন আমরা এখানে রোল নাম্বার ফিল্ড দ্বারা 2টি টেবিলে সম্পর্ক স্থাপন করা আছে। তাহলে এই হলো আমাদের ডেটাবেজ স্ট্রাকচারাল, ডেটাবেজ অর্গানাইজেশন, বিভিন্ন রকম মডেল। এবার আমরা আসবো ডেটাবেজ তৈরি করা নিয়ে কিছু কথা বলতে।
ডেটাবেস কীভাবে তৈরি করব। প্রথমে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ অন করতে হবে, এরপরে আমাদের স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রাম অন করে মাইক্রোসফট এক্সেস 2007, 10 বা 16তে আমাদের যেতে হবে। এরপরে আমাদের এই কাজগুলি ক্রমান্বয়ে করতে হবে। তার প্রথম কাজ হলো আমাদের স্টার্ট মেনুতে যাব, কম্পিউটার বা ডেস্কটপ অন করে স্টার্ট মেনু আমরা এখানে লাল চিহ্ন দিয়ে দেখিয়েছি। এরপরে আমরা মাইক্রোসফট এক্সেসে যাব, এরপরে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এরপরে আমরা ক্লিক করব নিউতে ক্লিক করার পরে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব, ব্ল্যাঙ্ক নির্বাচন করে সিলেক্ট করার পরে আমরা ফাইল নেম লিখব, একটি নেম দেব, এরপরে ক্রিয়েটে সিলেক্ট করব, এরপর ভিউতে সিলেক্ট করব, প্রতিটি আমরা তীর চিহ্ন দ্বারা দেখিয়েছি। এরপর আমরা ডিজাইন ভিউতে যাব, ভিউয়ের নিচে আমাদের ডিজাইন ভিউতে যাব, সেখান থেকে আমরা সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমরা ফাইলের নেম, ডেটা টাইপ, ডিসক্রিপশান এগুলি আমরা আস্তে আস্তে দেব। এরপরে আমাদের যখন সবগুলি তথ্য দেওয়া হয়ে যাবে তখন প্রাইমারি কি আমরা নির্বাচন করব, এরপরে সেভ দেব, অর্থাৎ এটাকে সংরক্ষণ করব, এরপরে ভিউতে যাব, এরপর ডেটা শিট ভিউতে যাব, এরপরে আমাদের এন্টার রেকর্ডসে যাব, সর্বোপরি আমরা এটাকে সেভ করব। তাহলে এইভাবে আমরা স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট এক্সেস, এরপর ফাইল নির্বাচন, তারপরে নিউতে যাব, নিউ থেকে ব্ল্যাঙ্ক থেকে ফাইল নেম থেকে ক্রিয়েট থেকে ভিউতে যাব, ডিজাইন ভিউতে যাব, সেভ এজে যাব, এরপরে ফাইল, ফিল্ড নেম, ডেটা টাইপ, ডেসক্রিপশান এগুলি আমরা বিস্তারিতভাবে দেব, এরপর প্রাইমারি কি সিলেক্ট করে আমরা সেভ দেব, তারপর ভিউ এবং ডেটা শিটে ভিতেও যাব, তারপরে এন্টার রেকর্ডস দিয়ে আমরা সেভ করে এভাবে আমরা ক্রমান্বয়ে ডেটাবেস তৈরি করতে পারি। তাহলে আমাদের ফিল্ডগুলো কী কী হতে পারে এবং ডেটাবেস টাইপ বা তাদের ডেসক্রিপশান কী হবে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে বিভিন্ন প্রকার ফিল্ড, ডেটা টাইপ ও ফিল্ড সাইজ। প্রথমে আমরা সাধারণভাবে যেটি দিয়ে থাকি সেটা নাম, পিতার নাম, পদবি ইত্যাদি আমরা দিয়ে থাকি। আর এগুলির জন্য আমরা যে ফিল্ডটি ব্যবহার করি সেই ফিল্ডের নাম হচ্ছে শর্ট টেক্সট। এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 250 ক্যারেক্টার ব্যবহার করা যাবে। তাহলে নেম, ফাদার্স নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস এই ধরনের বর্ণভিত্তিক ডেটা এবং তার সাথে কিছু সংখ্যা লেখার জন্য আমরা ফিল্ড ব্যবহার করব হচ্ছে শর্ট টেক্সট, সর্বোচ্চ 255 ক্যারেক্টার। তবে মনে রাখতে হবে আমরা এখানে সাধারণ সংখ্যা লিখতে পারবো, কিন্তু কোনো গাণিতিক অপারেশন করতে পারবো না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করতে এই ফিল্ডে পারবো না। এরপর মন্তব্য কলাম লেখার জন্য আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি কন্ডিশনাল ডেটা টাইপ ব্যবহার করি, তখন আমরা মেমো বা লং টেক্সট ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের অনেক জায়গার প্রয়োজন হয়, 64,000 ক্যারেক্টার বা 1 গিগাবাইট পর্যন্ত লেখা যায়। তাহলে মন্তব্য কলামে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ব্যবহার করার জন্য অর্থাৎ কন্ডিশনাল ডেটার জন্য আমরা লং টেক্সট ব্যবহার করব, যার সাইজ হবে 64,000 ক্যারেক্টার, সর্বোচ্চ 1 গিগাবাইট পর্যন্ত আমরা এখানে লিখতে পারি। এরপর আসে আমাদের বিভিন্ন গাণিতিক সংখ্যা, চিহ্ন সহ পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা লেখার জন্য আমরা বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি, বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রেপ্লিকেশন আইডি ইত্যাদির জন্য আমরা ব্যবহার করব নাম্বার। এক্ষেত্রে কিন্তু কোনো অক্ষর লেখা যাবে না, শুধুমাত্র সংখ্যা, চিহ্ন সহ সংখ্যা লেখা যাবে। সেটি পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যাও হতে পারে। এক্ষেত্রে আমাদের সাইজ বিভিন্ন ফরম্যাট অনুযায়ী ভিন্ন ভিন্ন সাইজের প্রয়োজন হতে পারে, 1, 2, 4, 8 বিভিন্ন বাইটের প্রয়োজন হয়। তবে আমরা যদি রেপ্লিকেশন আইডি লিখতে চাই তাহলে কিন্তু আমাদের 16 বাইট প্রয়োজন হবে। আবার সিরিয়াল নেম, আইডি নাম্বার, রোল নাম্বার ইত্যাদি যখন আমরা ধারাবাহিক লিখতে চাই সেক্ষেত্রে আমাদের অটো নাম্বার ফিল্ড আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কোনো তথ্য দিতে হয় না, লিখলে স্বয়ংক্রিয়ভাবেই ডেটা চলে আসে।
এই জন্য আমাদের সাইজ প্রয়োজন হয় 8 বাইট। তাহলে সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার ইত্যাদি ধারাবাহিক সিরিজ জাতীয় ডেটার ক্ষেত্রে আমরা অটো নাম্বার ফিল্ড ব্যবহার করব। তবে যদি এখানে রেপ্লিকেশন আইডি ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের 16 বাইট জায়গার প্রয়োজন হবে, সাইজ হবে সর্বোচ্চ 16 বাইট। টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ এগুলি হচ্ছে আমাদের বিভিন্ন মুদ্রার অঙ্কে লিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কারেন্সি ফিল্ড। এক্ষেত্রে সাইজ হবে 8 বাইট। তাহলে বিভিন্ন মুদ্রার জন্য আমরা কারেন্সি ফিল্ড ব্যবহার করব, যার সর্বোচ্চ সাইজ হবে 8 বাইট। আবার তারিখ এবং সময়, যেমন আমাদের ডেট অফ বার্থ, জয়নিং ডেট, অ্যাডমিশন ডেট এগুলির জন্য আমরা ব্যবহার করব ডেট অর টাইম ফিল্ড। সেক্ষেত্রে আমাদের সাইজ হবে 8 বাইট। অনেক ক্ষেত্রে আমরা হ্যাঁ বা না দিয়ে অনেক প্রশ্ন উত্তর দিয়ে থাকি, যেমন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। তাহলে প্রেজেন্ট হলে ইয়েস, অ্যাবসেন্ট হলে নো। তাহলে আমাদের অথবা ম্যারিড আনম্যারিড, উত্তর ইয়েস অর নো। স্কিল্ড আনস্কিল্ড, উত্তর হবে ইয়েস অর নো। এরূপ লজিক্যাল ডেটার জন্য বা বুলিয়ান ডেটার জন্য আমরা ইয়েস নো ফিল্ড ব্যবহার করব। এখানকার সাইজ মাত্র 1 বিট। বিভিন্ন ছবি, গ্রাফ, সাউন্ড এগুলির জন্য আমরা অনেক প্রোগ্রাম ব্যবহার করতে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি ব্যবহার করতে। এক্ষেত্রে আমাদের ওএলই অবজেক্ট হিসাবে দিতে হয়, অর্থাৎ ওএলই ফিল্ড আমরা ব্যবহার করব। ওএলই অবজেক্ট অর্থাৎ অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং ফিল্ড আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের প্রায় 2 গিগাবাইট সাইজ হতে পারে। তাহলে ফিল্ডের অধীনে টেক্সট, ছবি, গ্রাফ বা সাউন্ড হিসেবে অন্য কোনো প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি থেকে অবজেক্ট দিতে হলে ওএলই অবজেক্ট হিসেবে আমরা ওএলই অবজেক্ট ফিল্ড ব্যবহার করব, যা প্রায় 2 গিগাবাইট পর্যন্ত সাইজ হতে পারে। কোনো ফিল্ডের অধীনে টেক্সট ও নম্বরের কম্বিনেশন ও অন্যান্য কোনো প্রোগ্রামের তথ্যকে লিঙ্ক দিতে হলে আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের সাইজ হবে 8192 ক্যারেক্টার। সরাসরি কোনো ডেটা আমরা যখন ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে নিয়ে আসি, যেমন গ্রুপ, বোর্ড, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লুক আপ উইজার্ড। বিভিন্ন প্রকার ফিল্ড ডেটা টাইপের জন্য আমরা যেমন ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেডশিট, সাউন্ড ফাইল ইত্যাদি অন্যান্য সফটওয়্যার করা একাধিক ফাইল রেকর্ডে সংযুক্ত হয়, সেক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ব্যবহার করে থাকি। ছবি যেমন বিটম্যাপ বা জেপিজি, ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেডশিট, সাউন্ড ফাইল ইত্যাদি অন্যান্য সফটওয়্যার করা বড় আকৃতির এক বা একাধিক ফাইল রেকর্ডের জন্য আমরা অ্যাটাচমেন্ট ব্যবহার করি, প্রায় 2 গিগাবাইট সাইজের হতে পারে। একাধিক ফিল্ডের ডেটাকে হিসাব নিকাশ করে কোনো একটি ফিল্ডে প্রদর্শনের জন্য আমরা ক্যালকুলেটেড ফিল্ড ব্যবহার করতে পারি, যেমন ফার্স্ট নেম আর লাস্ট নেমকে একত্রে স্টুডেন্ট নেম হিসেবে ব্যবহার করার জন্য ক্যালকুলেটেড ফিল্ড ব্যবহার করি। তো এই হলো আমাদের বিভিন্ন ফিল্ড, তাদের সাইজ এবং কখন কোন ফিল্ড ব্যবহার করে তার তথ্য। আমরা একটু উদাহরণে যাই। একজন কলেজ ছাত্রছাত্রীদের জন্য আমরা তথ্য সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের যেসব তথ্যগুলি প্রয়োজন হবে, ফিল্ড লাগবে নাম, পিতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, শ্রেণী, ক্রমিক নাম্বার, বেতনের পরিমাণ, পরিশোধের শেষ তারিখ, ছবি ইত্যাদি ফিল্ডের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের তথ্য সংরক্ষণ করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু উদাহরণ হিসেবে দেখি আমরা কীভাবে ফিল্ডগুলোকে প্রয়োগ করব। আমাদের এন্টিটি শিট আমরা এখানে 3 রকম ব্যবহার করতে পারি: স্টুডেন্ট, টিউশন ফি, রেজাল্ট। স্টুডেন্টের তথ্য নিতে হলে তার রোল নম্বর লাগবে, ধরি তার রোল নম্বর 280, ডেটা টাইপ হবে নাম্বার, আর এক্ষেত্রে আমাদের ফিল্ড হবে ইন্টিজার সাইজ। নেম
এটা হলো আমাদের, ধরে নিন নাম হচ্ছে আব্দুল বাতেন। শর্ট টেক্সট আমাদের ফিল্ড সাইজ হবে 30 ক্যারেক্টার। পিতার নাম ধরে নিই মোহাম্মদ মাহবুব, তাহলে এটিও শর্ট টেক্সট সাইজ 30 ক্যারেক্টার। অ্যাড্রেস, এক্ষেত্রে আমাদের একটু লং টেক্সট লাগবে, তখন এখানে আমাদের গ্রাম লিখতে হবে, ইউনিয়ন লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, এইভাবে অনেকগুলি তথ্য লাগবে। সুতরাং এখানে শর্ট টেক্সট হবে না, আমাদের লং টেক্সট লিখতে হবে, যার সাইজ আমাদের প্রয়োজন অনুযায়ী বড় হবে। এরপরে ছাত্র তথ্য জানতে হলে অবশ্যই তার ক্লাস জানতে হবে, এটি শর্ট টেক্সটেই লেখা যাবে। যেমন আমাদের এখানে ধরে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্র। সেশন জানতে হলে এখানে আমাদের শর্ট টেক্সট লিখলেই হবে, এবং সাইজ আমরা ধরে নিই 10 2019-20। ফটোগ্রাফ আমাদের ওয়েলি টাইপ হবে, তাহলে আমাদের সাইজ প্রয়োজন অনুযায়ী দেবো আমরা। তাহলে এই হল আমাদের স্টুডেন্ট এন্টিটি সম্পর্কিত তথ্য। এরপর আমরা টিউশন ফি হলে আমাদের যেহেতু স্টুডেন্টের রোল নাম্বার লাগবেই, এটি আমরা কমন ফিল্ড হিসাবে ব্যবহার করব। তাহলে এই রোল নাম্বারটা হচ্ছে নাম্বার টাইপ ইন্টিজার। এরপরে আমাদের লাগবে টিউশন ফি অ্যামাউন্ট, ধরে নেব না 8,550 টাকা 50 পয়সা। তাহলে এখানে আপনার কারেন্সি ফিল্ড ব্যবহার করব, যার সাইজ হবে স্ট্যান্ডার্ড। লাস্ট ডেট অফ পেমেন্ট, ডেট লাগবে, তাহলে ডেট ফরম্যাট আমরা ব্যবহার করব শর্ট ডেট টাইপ, আমরা এখানে ব্যবহার করেছি। পেইড পেমেন্টের জন্য আমাদের লজিক্যাল ফিল্ড ব্যবহার করব ইয়েস নো, এক্ষেত্রে আমরা ইয়েস নো অর্থাৎ সাইজ হবে 1 বিট। তাহলে আমাদের এই শিক্ষার্থীর আর একটি তথ্য আমরা নিতে পারি এন্টিটি, সেটা হলো তার রেজাল্ট। তাহলে যদি একই শিক্ষার্থীর আমাদের রোল নাম্বার ফিল্ড লাগবে, এটির নাম্বার টাইপ। এরপর আমাদের টোটাল মার্কস লাগবে, রেজাল্ট যেহেতু 890 ধরে নিলাম, এটিও নাম্বার টাইপ। এরপর আমাদের ডিভিশন শর্ট টেক্সট 30 ক্যারেক্টার। ইয়ার অফ পাসিং 31/12/2000। ডেট টাইপ শর্ট ডেট। উপরের টেবিলে প্রত্যেকটাই আমাদের রোল নাম্বার একটা কমন এন্টিটি আছে। তাহলে এই রোল নাম্বারের মাধ্যমে আমরা 3টি ফিল্ড তৈরি করতে পারি, স্টুডেন্ট, টিউশন, রেজাল্ট। এই 3টির মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারো রোল নাম্বার দিয়ে। তাহলে এইভাবে আমরা একটি ডেটাবেজ তৈরি করতে পারি। আমার এই ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।